হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় 3-এর 3 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি দেখছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা মাইটোসিসের গুরুত্ব পর্যন্ত দেখছিলাম। তো আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তো চলেন শুরু করি। মিওসিস কোষ বিভাজনের মূলত কি হয় আমরা একটু দেখি। যে মিওসিস বিভাজনে এক চক্রে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? দুইবার বিভাজিত হয়। মানে একটা চক্রে, প্রতি চক্রে, মানে একবার যদি মিওসিস বিভাজন সম্পন্ন হয় সেখানে নিউক্লিয়াস কয়বার ভাঙবে? দুইবার করে ভাঙবে। প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এই বিভাজনে মাতৃকোষে যে দুটো নিউক্লিয়াস পাওয়া যায়, দ্বিতীয়বারে তার প্রতিটা আবার দুইটা কোষে বিভাজিত হয়। প্রথমত ধরেন একটা থেকে দুইটা হয়েছে, ঠিক আছে, দুইটা হয়েছে, এই দুইটার প্রত্যেকটা থেকে আবার দুইটা দুইটা করে কি কোষ বিভাজন সম্পন্ন হয়। তার মানে একটা মাতৃকোষ থেকে আমরা কয়টা পাচ্ছি? টোটাল 4টা অপত্য কোষ পাচ্ছি, ঠিক আছে। এবার অবশ্য ক্রোমোজোম সংখ্যা এবং পরিমাণ সমান থাকে, মানে আগেরটার সমান পরিমাণ কি থাকে, পরবর্তীবার যখন বিভাজন হবে তখন ক্রোমোজোম সংখ্যাগুলো সবসময় কি থাকে, মাতৃকোষের সমান থাকে। তাই সব মিলিয়ে চূড়ান্ত ফল হলো মিওসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে মূলত 4টা অপত্য কোষ পাওয়া যায়, যেগুলোর প্রতিটাই মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যা কি ধারণ করে। মানে মাতৃকোষে যে কটা ক্রোমোজোম সংখ্যা থাকবে, তার অপত্য কোষগুলোর সবগুলোতে ক্রোমোজোম সংখ্যার কি থাকবে, অর্ধেক সংখ্যক থাকবে। এটা আমরা ছবিতে দেখবো একটু পরে। তাই মিওসিসকে আরেকটা নামে ডাকা হয়, যেটা হচ্ছে কি হ্রাসমূলক বিভাজন। তো মূলত এই ছবিটা আমরা একটু হোয়াইট বোর্ডে বোঝার চেষ্টা করি মূলত মিওসিস কোষ বিভাজনটা কিভাবে হয়। ঠিক আছে, চলেন হোয়াইট বোর্ডে চলে যাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু ছবি থেকে বোঝার চেষ্টা করবো মূলত মিউসিসটা কিভাবে হয়। তো মিউসিস বোঝার আগে আমাদের আগে মাইটোসিসের ধারণাটা একটু, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমরা যদি দেখি যে মাইটোসিস কোষ বিভাজনে আসলে কি হয়, আমরা যদি ছবির মাধ্যমে দেখি মাইটোসিস। তো মাইটোসিসে ধরেন ক্রোমোজোম সংখ্যা, আমি যদি এখানে একটা নিউক্লিয়াস আঁকি, ধরেন এখানে ক্রোমোজোম আছে 4টা, ঠিক আছে। একটা, দুইটা, তিনটা, 4টা ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট একটা কোষ আছে, ঠিক আছে। তো মাইটোসিস কোষ বিভাজনে আমরা কি হয় জানি, যে মাইটোসিস কোষ বিভাজনে একটা থেকে দুইটা অপত্য নিউক্লিয়াস পাওয়া যায়, তাই না? মানে দুইটা কোষ পাওয়া যায়, একটা ভেঙে দুইটা পাওয়া যায়। তাদের মধ্যে আমরা কি জানি, মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা এটা হচ্ছে মাতৃকোষ, ঠিক আছে। যেই কোষ থেকে বিভাজন শুরু হয় সেটাকে বলা হয় মাতৃকোষ। আর যেগুলো আমরা মাতৃকোষ থেকে যে অ্যান্সার গুলো পাই সেগুলোকে বলা হয় কি, অপত্য কোষ। ঠিক আছে। তো আমরা জানি এখানে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস একবার বিভাজিত হওয়ার কারণে এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান সংখ্যক ক্রোমোজোম কিন্তু এখানে থাকে। ওখানে ছিল কয়টা, মাতৃকোষে 4টা ছিল। তার মানে তার অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টা কয়টা করে থাকবে? 4টা 4টা করে কিন্তু থাকবে, ঠিক আছে। এটা গেল আমাদের মাইটোসিস। এটাকে নর্মালি বলা হয়, আমরা যদি এন এর সাপেক্ষে প্রকাশ করতে চাই, এটা হচ্ছে 2n। ধরে নেওয়া হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n সংখ্যক যদি হয়, তাহলে তার অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কয়টা থাকবে? 2n। কারণ কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন কিন্তু হয় নাই। তো এবার যদি আমরা মিওসিসের দিকে আসি, ধরেন ডান পাশে আমরা লিখতেছি মিওসিস। মিওসিসে কি হয় আসেন সেটা আমরা বোঝার চেষ্টা করি। মিওসিসে বলতেছে এখানে বিভাজন কয়বার হয়েছে? একবার হয়েছে। কিন্তু মিওসিসে ওরা বলতেছে বিভাজন হবে দুইবার। তাহলে আমরা এখানে ক্রোমোজোম সংখ্যা আনতেছি, ধরেন হচ্ছে এখানে 4টা আগের মতোই। ধরেন এই কোষেও, দেহকোষে 4টা ছিল। তো প্রথমবার যখন বিভাজন হবে দুইটা পাবো, ঠিক আছে, দুইটা অপত্য কোষ পাবো। তো এখানে ক্রোমোজোম সংখ্যা কি বলছে, যে প্রথমবার যখন বিভাজিত হবে তখন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাবে মিওসিস কোষ বিভাজনে। আগেরটা কিন্তু অর্ধেক হয় নাই, এটা কিন্তু অর্ধেক। তার মানে এখানে যদি 4টা ক্রোমোজোম থাকে তাহলে তার অর্ধেক কত? দুইটা। এখানেও থাকবে দুইটা, এখানেও থাকবে দুইটা, ঠিক আছে। আর এই যে বিভাজনটা দেখতেছেন, প্রথম যে বিভাজন, এটাকে বলা হয় মিওসিস 1। এটাকে বলা হয় মিওসিস 1, ঠিক আছে। এখন পরবর্তীবার বলছে কি, মিওসিস কোষ বিভাজনে দুইবার বিভাজিত হয়। প্রথমবার বিভাজনে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। দ্বিতীয়বারে কি বলছে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তাহলে দ্বিতীয়বার যখন এই প্রত্যেকটা আবার দুইটা করে ভাঙবে, তাহলে এটাকেও আমরা একটা অপত্য কোষ আঁকলাম, এটার আবার এটারও আমরা দুইটা পাবো, তাই না? পাইলাম দুইটা দুইটা। তাহলে এখানে বলছে কি, এখানে পরবর্তীবার বিভাজনে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। তার মানে কি, আগেরটা দুইটা দুইটা ছিল, তাহলে এখানেও থাকবে কয়টা কয়টা করে ক্রোমোজোম? দুইটা দুইটা করে ক্রোমোজোম থাকবে সবগুলাতে, ঠিক আছে। তাহলে এখন আমাকে একটু বলেন, তাহলে এই যে বিভাজনটা, এটাকে বলা হয় মূলত হচ্ছে মিওসিস 2। এখন একটা জিনিস খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। এই যে এইটুকু বিভাজনের যে পার্টটুকু, ঠিক আছে, এই যে লাস্টের দিকে যে বিভাজনটা হইলো, এই বিভাজনের পার্টটুকু মূলত মাইটোসিস কোষ বিভাজন না? দেখেন তো, মাইটোসিসে আমরা দেখছিলাম যে কি হয়, মানে 4টা ক্রোমোজোম ছিল, সেম সংখ্যক অপত্য কোষে 4টাই ছিল। এখানে দেখেন তো, এখানে যদি আমরা এটাকে মাতৃকোষ বিবেচনা করি, যদিও মাতৃকোষ এটা, কিন্তু এই স্টেজের সাপেক্ষে যদি মাতৃকোষ এটা হয়, তাহলে এখানে মাতৃকোষে ক্রোমোজোম ছিল দুইটা, আমি অপত্য কোষে কয়টা কয়টা পাচ্ছি? দুইটা দুইটা। তার মানে কি, এই জন্য মিউসিস 2টাকে বলা হয়
মাইটোসিসের অনুরূপ। আমরা যখন পড়বো তখন দেখবো যে মিওসিসের 2 নম্বর যে বিভাজন প্রক্রিয়া সেটাকে বলা হয় মাইটোসিসের অনুরূপ একটা বিভাজন, অনুরূপ। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে আমরা যদি এটাকে 2n ধরি, ধর মাতৃকোষে 2n ছিল, তাহলে প্রথমবার বিভাজনে কি হয়ে যাবে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। 2n এর অর্ধেক কত, ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2 কত, 2 2 কত, তার মানে n, তাহলে এখানে হবে n, এখানে হবে n সংখ্যক ক্রোমোজোম। এটা কিন্তু n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট বোঝাচ্ছে। তারপর পরবর্তীতে দেখেন এখানে যদি n হয়, আমরা জানি এটা মাইটোসিসের অনুরূপ, তাহলে এখানে যদি n হয়, তাহলে পরবর্তীতে যদি মাইটোসিসের অনুরূপ হয়, তাহলে এখানেও n সংখ্যক ক্রোমোজোম থাকবে, এখানেও n সংখ্যক ক্রোমোজোম, এখানেও n সংখ্যক ক্রোমোজোম, এটাতেও n সংখ্যক ক্রোমোজোম। তার মানে একটা জিনিস চিন্তা করেন, এটা ছিল আমাদের কি কোষ, মিওসিসের ক্ষেত্রে মাতৃকোষ। তাহলে একটা মাতৃকোষ যখন ভাঙছে, আমি কয়টা অপত্য কোষ পাইছি, 4টা কিন্তু অপত্য কোষ পাইছি। এগুলো সবই কি অপত্য কোষ। এই কথাটা কিন্তু একটু আগে আমরা পড়লাম, তাই না, যে মূল কথা হচ্ছে মিওসিস কোষ বিভাজনে একটা কোষ ভেঙে আমরা কয়টা কোষ পাই, 4টা কোষ পাই, কিন্তু তাদের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার প্রত্যেকটার কি থাকে, অর্ধেক থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার যদি আপনারা রিডিং এর দিকে ফেরত যাই, তাহলে আমরা দেখতে পাই এখানে কিন্তু সেম কথাটাই বলেছে যে মিওসিস বিভাজনে একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ পাওয়া যায়, যেগুলোর প্রতিটাই মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। ঠিক আছে, এখানে কিন্তু এই যে ছবিটা, আপনারা ওইভাবে ছবিটা দেওয়ার চেষ্টা করবেন, ওকে। তো এরপর যদি দেখি যে প্রশ্ন হচ্ছে মিওসিসটা আসলে হয় কেন, মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কি থাকে, সমান থাকে, তাই না। যে মাইটোসিসে আমরা দেখে আসছি যে মাতৃকোষে যেটা ছিল তার অপত্য কোষে সেম সংখ্যক ক্রোমোজোম সংখ্যা ছিল। তো বৃদ্ধি ও অযৌন জন্য মূলত মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। আর যৌন জননের ক্ষেত্রে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন, সবসময় মনে রাখবেন। অযৌন জননের ক্ষেত্রে মাইটোসিস হয়, কিন্তু যৌন জননের ক্ষেত্রে সবসময় কোন বিভাজনটা হয়, মিওসিস কোষ বিভাজন হয়। আর মিওসিস কোষ বিভাজনের জন্য আমাকে 2টা কোষের মিলন হইতে হবে যৌন কোষের জন্য, মানে যৌন জননের জন্য। একটা হচ্ছে পুং জনন কোষ লাগবে, আর একটা কি লাগবে, স্ত্রী জনন কোষ লাগবে। এখন পুং জনন কোষ, স্ত্রী জনন কোষ কি, এটা আমরা একটু পরে দেখবো আবার হোয়াইট বোর্ডে। আপনারা শুধু বুঝে যান, যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের সমান থেকে যায়, তাহলে জাইগোট কোষে যে নতুন যে কোষ আসবে, ক্রোমোজোম সংখ্যা জীবটির দেহ কোষের দ্বিগুণ হয়ে যাবে। একটা জিনিস চিন্তা করেন, জনন মাতৃকোষে আমাদের এই দুটো হচ্ছে আমাদের জনন মাতৃকোষ, ঠিক আছে। একটা হচ্ছে পুং, এটা হচ্ছে আপনার কি ডিম্বাণু না, তাহলে এটা হচ্ছে স্ত্রী জনন কোষ হবে, এটা হচ্ছে স্ত্রী, আর এটা হবে কি পুরুষ বা পুং, ঠিক আছে। তো এখন যে পুং এর থেকে আমাদের দেহকোষ যেহেতু বসে, তো নর্মালি হচ্ছে আমাদের সবগুলা কোষে কি থাকে। আচ্ছা, আমরা যদি এটা এই জিনিসটা আগে আমরা একটু ছবি থেকে বোঝার চেষ্টা করি, তাহলে আপনাদের জন্য বিষয়টা ইজি হয়ে যাবে পড়তে। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম যে যৌন জননে পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনের দরকার হয়, তাই না। এখন জনন কোষ কিভাবে আসে, আচ্ছা আমরা একটু ডিপলি বোঝার চেষ্টা করি। যে আমরা যদি ছেলেদের ক্ষেত্রে চিন্তা করি, ছেলেদের কিন্তু 2টা শুক্রাশয় থাকে, তাই না। তো শুক্রাশয়ের যে কোষগুলো থাকে, এগুলো সবগুলো কিন্তু থাকে হচ্ছে কি 2n আকারে, কারণ এটা হচ্ছে দেহকোষের একটা অংশ, তাই না। দেহকোষের যেহেতু অংশ হয়, সেখানে মাইটোসিস কোষ বিভাজন হয়। আর মাইটোসিস কোষ বিভাজন মানে হচ্ছে কত সংখ্যক থাকবে, 2n আকারে ক্রোমোজোম সংখ্যা থাকবে। এখন শুক্রাশয় থেকে কি আসে, প্রত্যেকটা শুক্রাশয় থেকে কিন্তু কি আসে, শুক্রাণু আসে, তাই না। কি আসে, শুক্রাণু। ছেলেদের ক্ষেত্রে আসে হচ্ছে শুক্রাণু, শুক্রাণু। ওকে, এখন শুক্রাণু যে আসে, প্রত্যেকটা শুক্রাণু, এরা হচ্ছে দেখেন 2n অবস্থায় ছিল, কিন্তু এদেরকে বলা হচ্ছে মূলত জনন কোষ। এই শুক্রাণুগুলোকে বলা হয় কি, জনন কোষ। জনন কোষের ক্ষেত্রে সবসময় কি হয়, মিওসিস কোষ বিভাজন হয়। মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা কি জানি, যে ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাহলে মাতৃকোষে ছিল 2n, তা শুক্রাণু যখন হবে তখন মিওসিস কোষ বিভাজনের কারণে এদের প্রত্যেকে থাকবে কি, জনন কোষে n সংখ্যক ক্রোমোজোম সংখ্যা থাকবে। এবং এটা হচ্ছে কি জনন কোষ, ঠিক আছে। আবার মেয়েদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, মেয়েদের ক্ষেত্রে কিন্তু কি থাকে, মেয়েদের কিন্তু ক্ষেত্রে কিন্তু ডিম্বাশয় থাকে, ঠিক আছে। এই যে জরায়ুর ভিতরে 2 পাশে আমাদের কি থাকে, ডিম্বাশয় থাকে, ডিম্বাশয়, ঠিক আছে। তো ডিম্বাশয় এটা হচ্ছে আমাদের মাতৃকোষ মেয়েদের ক্ষেত্রে। তো এখানেও কত সংখ্যক ক্রোমোজোম সংখ্যা আছে, 2n সংখ্যক ক্রোমোজোম সংখ্যা আসে। তো ডিম্বাশয় থেকে মূলত কি হয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়। তাহলে এখান থেকে কি হবে, ডিম্বাণু তৈরি হবে। আমরা লিখবো ডিম্বাণু। তাহলে ডিম্বাশয় থেকে যেহেতু ডিম্বাণু আসছে, এটা একটা কি কোষ, জনন কোষ। জনন কোষে সবসময় কি হয়, জনন কোষে মিওসিস কোষ বিভাজন হয়। তাহলে 2n যদি হয়, তাহলে জনন কোষে সেটা হয়ে যাবে কি n সংখ্যক, ঠিক আছে। এইভাবে মূলত জনন কোষের সৃষ্টি হয়। যে আমাদের দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা যেটা থাকে, জনন কোষে ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু হয়, তার মানে সেটা n সংখ্যক হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে সেটা ডিম্বাণু আকারে n সংখ্যক আকারে থাকে। এখন
যখন ছেলে আর মেয়ে যখন মিলিত হয়, যখন যৌন জনন হয়, তখন হচ্ছে শুক্রাশয়, এই যে শুক্রাণু, শুক্রাশয় থেকে যে শুক্রাণু আছে, এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হয়। এই শুক্রাশয় আর ডিম্বাণুর কি হয়? মিলন হয়। শুক্রাশয় আর ডিম্বাণুর যখন মিলন হয় তখন এক ধরনের নতুন কোষ আমরা পাই, যেটাকে বলা হয় জাইগোট। ঠিক আছে, নতুন যে বাচ্চাটা মায়ের পেটে আসে সেটাকে বলা হচ্ছে কি? জাইগোট। এখন জাইগোটে মূলত যখন থাকে, সে দেখেন এখানে ছিল কত, এটা এন সংখ্যক ছিল না ক্রোমোজোম সংখ্যা, এটাও ছিল কত, এন সংখ্যক, তাহলে দুইটা এন প্লাস হয়ে কত হবে? 2n হবে না? তাই না? তাহলে এই নতুন যে বাচ্চাটা আসবে সেটা কিন্তু আবার ক্রোমোজোম সংখ্যা কত হবে? 2n, যেটা হচ্ছে তার মাতৃকোষের মাতৃকোষ কত ছিল দেখেন তো, এই যে ছেলেদের ক্ষেত্রেও ছিল কত, 2n ছিল প্রথম অবস্থায়, আর মেয়েদের ক্ষেত্রে প্রাথমিক অবস্থা কত ছিল? 2n। তাহলে যেটা হচ্ছে আগের প্রজাতি, মানে এটা হচ্ছে প্রজাতি কোথা থেকে আসছে? 2n থেকে আসছে। তার মানে এটা মানুষের বাচ্চাটাই হবে মূলত, মানে প্রজাতিটা কি হবে? মানুষের। তো এখন ওরা বলতেছে, যখন যদি আমি এখানে ধরেন এটা যদি অর্ধেক না হইতো, মানে এই যে ডিম্বাশয় থেকে ডিম্বাণুতে যদি মিউসিস না হইতো, যদি মাইটোসিসই হইতো, ধরেন সেম যদি থেকে যায়, তখন কি হবে চিন্তা করেন তো। যদি এটা 2n হইতো সাপোজ, এখানে ধরেন 2n থেকে এটা অর্ধেক নয় 2n হইলো, তাহলে এখানেও কত হইতো? 2n হইতো। যখন মিলিত হইতো পরবর্তী প্রজন্মে 2n মিলে কত হয়ে যেত? 4n হয়ে যেত। কিন্তু এটা কিন্তু কি মাতৃকোষের যে ছিল, মানে আগের যে পর্যায়ে ডিম্বাশয় আর শুক্রাশয় যেটা ছিল, সেখানে ছিল 2n, কিন্তু নেক্সট প্রজাতিতে যে যে আমরা পাচ্ছি, যে বাচ্চাটা পাচ্ছি, সেটা হচ্ছে 4n। তাহলে কি আগের প্রজাতির সাথে মিলতেছে? মিললো না। এই জন্যই মূলত এখানে যদি আমরা রিডিং এ আসি, ফেরত আসি, তাহলে কি বলতেছে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে যদি আমরা দেখি যে আমাদের কি বলতেছে, এই যে জাইগোট কোষে ক্রোমোজোম সংখ্যা জীবটার দেহ কোষের দ্বিগুণ হয়ে যাবে, তাই না? আমরা ছিল 2n, কিন্তু হয়ে গেছিল কি? 4n হয়ে যাচ্ছিল, যদি দেহ কোষে সমান থেকে যায়, মানে মাইটোসিস কোষ বিভাজন যদি থেকে যায়। তাহলে মনে করো একটা জীবের দেহ কোষ এবং জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত? 4, যদি সেম মানে ধরে নিলাম যে 4, তাহলে পুংও স্ত্রী জনন কোষের মিলনের ফলে শিশু জাইগোটে কি হয়ে যাবে? তার দ্বিগুণ হয়ে যাবে না, যদি সমান থেকে যায়। যে জনন কোষে থাকলো 4, ধরেন ছেলেদের ক্ষেত্রে 4, মেয়েদের ক্ষেত্রে 4 থাকলো। তো এটা হচ্ছে অর্ধেক হয় নাই, ধরেন সাপোজ অর্ধেক না হওয়ার কারণে যখন তারা মিলিত হবে, তখন তাদের নতুন যে জায়গাটা আসবে সেটা হবে যাবে কত? 8। তাহলে মেইন প্রজাতি থেকে ডিফারেন্ট হয়ে গেল, 2n আসলো না। তো এই যে 8, তাহলে নতুন জীবটা প্রতিটা কোষে ক্রোমোজোম সংখ্যা হবে কত? 8, যা মাতৃজীবের কোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ। মাতৃজীবের ছিল 4, কিন্তু নতুন যে কোষটা আসছে বা নতুন যে জায়গাটা আসছে সেটা হয়ে গেছে 8। ঠিক আছে, তাহলে প্রজাতি ডিফারেন্ট হয়ে গেল। তো যদি প্রতিটা জীবের জীবনচক্র এভাবে চলতে থাকে, তাহলে প্রতি চক্রে যৌন জননের ফলে ক্রোমোজোম সংখ্যা বারবার দ্বিগুণ হতে থাকবে। তো আমরা জানি ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে। কাজেই ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরের মধ্যে এক ধরনের কি পাবো আমরা? আমূল পরিবর্তন হবে। এক বংশের সাথে আরেক বংশের কোনো কিছু মিলবে না, চরিত্র, ঠিক আছে, প্রজাতিই মিলবে না। তো যেহেতু পুং ও স্ত্রী জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় মিয়োসিস কোষ বিভাজনে, তাই জীবের যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষে মিলন হয়ে জাইগোটে পূর্ণ সংখ্যক ক্রোমোজোম আমরা পাওয়া যায়। তাহলে এইভাবে জীবের ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরা কি থাকে? সেম থাকে। যে আমরা দেখছিলাম যে আগের বংশ 2n ছিল, পরবর্তী বংশ কি আসছিল? 2n আসছে মিলনের পরেও, তাই না? তার মানে তাদের মধ্যে কি বৈশিষ্ট্যগত মিলগুলো কিন্তু থাকবে বংশ পরম্পরায়। তো জননকোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন চক্রে কোনো এক সময় যখন এরকম ঘটে, তখন কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যার যে অবস্থা, সেটাকে কিন্তু হ্যাপ্লয়েড বলা হয়। এই যে 2n থেকে যে কখন ভেঙে ডিম্বাণু আর শুক্রাণুতে n হয়, এই অবস্থাকে বলা হচ্ছে কি? হ্যাপ্লয়েড। এটাকে বলে কি? হ্যাপ্লয়েড। ঠিক আছে, হ্যাপ্লয়েড বলা হয়। আর 2n আকারে জাইগোট যে কোষটা থাকে সেটাকে বলা হয় কি? ডিপ্লয়েড। ডিপ্লয়েড। ঠিক আছে, মানে এন থাকলে ধরে নিবে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, 2n থাকলে ডিপ্লয়েড। এই যে এখানে বলছে যে 2n অবস্থাকে বলা হয় ডিপ্লয়েড। অর্থাৎ মিওসিস কোষ বিভাজন হয় বলে প্রতিটা জীবের বৈশিষ্ট্য বংশ পরম্পরা কি আছে, এখনো পর্যন্ত টিকে আছে। এখানে ছবিটার দিকে যদি আমরা খেয়াল করি, এই যে জনন, আমি যেটা একটু আগে বুঝাইলাম সেটাই, যে জনন মাতৃকোষে কি হচ্ছে, ছিল কত? মেয়েদের ক্ষেত্রে মানে প্রথম অবস্থায় ডিম্বাশয় ছিল 2n, দেহকোষ যেহেতু ডিম্বাশয়ের একটা অংশ, তাহলে 2n। আবার ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয় যেহেতু একটা দেহকোষের অংশ, এই জন্য ছিল 2n। তো এটা যখন জনন কোষ উৎপন্ন করবে, তখন জনন কোষ কি হবে? ডিম্বাণু উৎপন্ন হবে মেয়েদের ক্ষেত্রে, তখন এটা ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে গেল। আবার সেম ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে অর্ধেক হয়ে গেল। এই অর্ধেক আর এই অর্ধেক যখন যৌন জনন হবে, তখন তাদের ক্ষেত্রে যে বাচ্চাটা আসবে সেটা হবে কি? 2n, আর যেটা হচ্ছে কি তার আগের আগের যে বংশ ছিল তার সাথে মিল আছে। ঠিক আছে, এই জন্যই মিওসিস কোষ বিভাজন বলা হয় বংশ পরম্পরায় তারা একে অপর টিকে থাকে। ঠিক আছে, এভাবে হচ্ছে মূলত বংশ পরম্পরাটা ঠিক থাকে। তো মিওসিস প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। ঠিক আছে, এটা কোথায় হয়? মিওসিসটা জনন মাতৃকোষে। যখন আমরা অ্যাডাল্ট হই তখন হচ্ছে আমাদের এই যে ডিম্বাশয় এবং শুক্রাশয়, ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয়ের মধ্যে মূলত এই জনন মানে মিওসিস কোষ বিভাজনটা হয়।
তো সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদের শুক্রাশয়, যে আমি যেটা বললাম, ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয় আর ডিম্বাশয় মূলত মিউসিসটা ঘটে। আর উদ্ভিদের ক্ষেত্রে কোথায় ঘটে? উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে মূলত হয়ে থাকে। ছত্রাক, শৈবাল ও মজ্জাতীয় হ্যাপ্লয়েড উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, তখন জাইগোটে এ ধরনের বিভাজনটা হয়ে থাকে। তো এটা কোথায় কোথায় হয়, জাস্ট এখানে ওই স্থানগুলো বলা আছে। তো মিওসিস বিভাজনের সময় একটি কোষ পরপর দুইবার বিভাজিত, এটা আমরা দেখছি। প্রথম বিভাজনকে বলা হয় মিওসিস ওয়ান, এটাও আমরা দেখছি একটু আগে। আর দ্বিতীয় বিভাজনকে বলা হয় মিওটিক বিভাজন বা মিওসিস দুই। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা এখানে আমি একটু বলে নেই। এই যে যেখানে যে জাইগোট কোষটা হবে না, এটা হচ্ছে টু এর না, ধরেন এটা হচ্ছে একদম বাচ্চার অবস্থা, বাচ্চার প্রথম একদম কোষ। তো যখন মায়ের পেটে বাচ্চাটা থাকে, তখন এই বিভাজনটা তখন আবার কি হয়, মাইটোসিস বিভাজন হয়। মানে তার দেহকোষে যেহেতু মাইটোসিস বিভাজন হবে, তার মানে যতবার এখান থেকে টু এন থেকে ধরেন আবার ভাঙে দুইটা টু এন হইলো, ঠিক আছে। এই প্রত্যেকটা টু এন থেকে আবার দুইটা দুইটা এরকম করে বাড়তে 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 আস্তে আস্তে বাচ্চাটার হাত বের হয়, পা বের হয়, ঠিক আছে, এরকম মাথাটা আস্তে আস্তে বড় হয়। দেহে তার সংখ্যাটা কি হতে থাকে, বাড়তে থাকে। বাচ্চাটা আস্তে আস্তে 9 মাস লাগে তার হচ্ছে কি একটা পূর্ণাঙ্গ একটা মানুষের পর্যায়ে আসতে। বুঝে গেছে? তো প্রথম বিভাজনের সময় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়, অর্ধেকে পরিণত, একটু আগে আমরা ছবিতে দেখছি। আর দ্বিতীয় বিভাজনটাকে আমি একটু আগে বলছিলাম কি মাইটোসিসের অনুরূপ। কেন? কারণ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তো বাস্তবে মাঝে মাঝে হঠাৎ করে ক্রোমোজোম সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব ঘটতে পারে মাঝে মাঝে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে। যেমন ব্যাঙের একটা প্রজাতি হচ্ছে জেনোপাস ট্রোপিকালিস। তো এই যে প্রজাতিটা আছে এর সম্পূর্ণ ক্রোমোজোম সেট পরবর্তীকালে দেখা গেল বিকশিত হয়ে দ্বিগুণ হয়ে জেনোপাস লিভিস নামে পর এক ধরনের প্রজাতি উৎপন্ন করছে। আবার প্লান্টিরাজের বিভিন্ন সব সদস্য, যেমন হচ্ছে আলুর দেহকোষে এই প্রক্রিয়া একটা স্বাভাবিক ঘটনা। যেমন দেখেন আমরা বিভিন্ন সময় উন্নত প্রজাতির আলু পাই, যে এক এক ধরনের এক এক আলু, দেখেন না, কিছুটা ছোট আলু কিছুটা বড় আলু। তো এই উন্নত প্রজননশীল যে আহ জাত সম্পর্ক সম্পর্ক যেই গাছগুলো আছে, এগুলা থেকেও কিন্তু মূলত কি হয়, ক্রোমোজোম সংখ্যা তাদের পরিবর্তনের কারণে মূলত আমরা এই জাতগুলো পাই। তো অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য উদ্ভিদের এই জাতগুলো বেছে নিই। এমনকি সেরকম জাত পরিকল্পিতভাবে সৃষ্টি ও কৃত্রিমভাবে কিন্তু তৈরি করা যায়, কারণ তা আকারে তুলনামূলক কি হয়, বড় হয়। আমরা কিন্তু এই যে উচ্চ ফলনশীল জাত যেগুলো আছে, সেগুলো কিন্তু এভাবেই তাদের জেনেটিকটা পরিবর্তন করে, তাদের ক্রোমোজোম গুলোকে চেঞ্জ করে আমরা কিন্তু এই ফসলগুলো পাই। তো এইসব জাত খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অধিকতর কি সহায়ক। তারপর ক্রোমোজোম বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করা ছাড়াও জিনগত বৈচিত্র্য বজায় রাখাও কিন্তু মিওসিসের একই রকমের এক ধরনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে কিন্তু মূলত মিওসিসের গুরুত্ব জিনিসটা কিন্তু বলা হচ্ছে। আপনাদের যদি আসে মিওসিসের গুরুত্ব লেখো, তখন কিন্তু এই যে এই পৃষ্ঠা থেকে মূলত লিখতে হবে। তো যৌনজনন করে এমন সকল জীবে মিওসিসের মাধ্যমে জীবের পুনর্বিনাশ হয়ে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে। কোন প্রজাতির টিকে থাকা বা না থাকা মূলত নির্ভর করে তার সদস্য জীবের মধ্যে কতটা বৈচিত্র্য আছে তার উপর। পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সেসব প্রজাতি টিকে থাকে যাদের অন্তত কিছু সদস্যের মধ্যে সেই পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো বৈশিষ্ট্য আছে। মানে তাদের শরীরের ভিতরে ধরেন খুব এক্সট্রিম সিচুয়েশন যদি কখনো আসে, খুব ঠান্ডা বা খুব গরম, ওই খুব ঠান্ডা বা গরমে ওই প্রাণীটা কি বাঁচবে নাকি বাঁচবে না, তো এটা নির্ভর করে মূলত তার ভিতরে মানে কত রকমের বৈচিত্র্য আছে বা কি বৈশিষ্ট্য আছে, কি ক্রোমোজোম আছে সেটার উপরে। যদি কোনো প্রজাতির জীবের মধ্যে বৈচিত্র্য কম থাকে, তাহলে নতুন কোনো পরিবেশে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কারো মধ্যে থাকার সম্ভাবনাও হবে কি কম। নতুন যে প্রজাতিগুলো আসবে তাদের মধ্যেও কিন্তু কি এরকম খাপ খাইয়ে বা অভিযোজন ক্ষমতাও কিন্তু কম থাকবে। ফলে হয়তো পুরো প্রজাতিটাই কি হতে পারে, বিলুপ্ত হয়ে যেতে পারে। আর যদি কোনো প্রজাতির জীবের মধ্যে বৈচিত্র্য বেশি থাকে, তাহলে নতুন কোনো পরিবেশে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কারো না কারোর মধ্যে থাকার সম্ভাবনা, মানে তাদের যে বংশ থাকবে তাদের মধ্যেও কিন্তু থাকবে। তো যখন তখন যদি বড় কোনো বিপদ আসে, তবু তার অন্তত কিছু সদস্য কি হয়ে যাবে, বেঁচে যাবে। তাই মিউসিস কোনো জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে প্রজাতির টিকে থাকার সম্ভাবনা কিন্তু কি দেয়, বাড়িয়ে দেয়। তাহলে জীবের টিকে থাকার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয় বলে মিউসিস বিভাজন বিবর্তিত হয়ে জীবজগতে নিজের একটা কি করে নিছে, স্থান করে নিছে। এই যে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে তার ক্রোমোজোম গুলো কি হয়, চেঞ্জ হওয়ার কারণে তার বংশে নতুন একটা সম্ভাবনা তৈরি হয়। ঠিক আছে, হালকা পাতলা পরিবর্তনের মাধ্যমে তাদের মধ্যে একটা নতুন বৈশিষ্ট্য তৈরি নিয়ে আসে। এবং নতুন বৈশিষ্ট্য নিয়ে আসার কারণে তারা হচ্ছে কি, তাদের অভিযোজন ক্ষমতা বাড়ে, তারা নতুন কোনো পরিবেশেও কি টিকে থাকতে পারে। মেইন কথা হচ্ছে যার ভিতরে বৈচিত্র্য বেশি সে বেশি দিন টিকে থাকবে, এবং সেটা নির্ভর করে কিসের উপর, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশ পরম্পরাটার উপরে। আর যার বৈচিত্র্য কম থাকবে সে কিন্তু টিকে থাকতে পারবে না। তো এই হচ্ছে আপনাদের মূলত এই চ্যাপ্টারের পড়া। মিউসিস কোষ বিভাজন পর্যন্তই আমাদের এতটুকু। এই চ্যাপ্টারে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, মাইটোসিস হোক মিউসিস কোষ বিভাজন হোক, যে কোনো লাইনে যে কোনো জায়গায় যদি আপনাদের সমস্যা থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন। অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু ক্লাস 9 এবং 10-এর আলাদা গ্রুপ খুলে দেওয়া আছে, আপনারা সেখানেও কিন্তু জয়েন হয়ে আমাকে ডিরেক্ট কোশ্চেন আস্ক করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।